আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই, সিরাজগঞ্জে জনসভায় বললেন তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আমির জামাতের আগমন, ফুলে ফুলে স্বাগতম। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান, প্রভু নয় বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। রাজধানীতে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রদের জমজমাট প্রচার। উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলে আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব যে মানুষরা আমার দেশটাতেই বিশ্বাস করে না। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক চাপায় 4 কৃষক সহ 5 জন নিহত। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোতে কান্নার রোল। ড্রাম ট্রাক 2টি ভ্যান চার্জারকে মেরে দিয়ে এই খাদের মধ্যে পড়ছে। এখানে স্পটেই 5 জন মারা গেছে। তারপরে আমি 3 জনকে মেডিকেলে পাঠাইছি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনীতে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর তাগিদ উপদেষ্টার। গেলবারের চেয়ে বিক্রি বেড়েছে 3.5%। প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই অন্য কোনো রাজনৈতিক দলের। আল আমিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। যেখানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়। 12 ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের
বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। এর আগে বগুড়া থেকে রওনা দিয়ে দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মানার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। টাঙ্গাইলকে যেমন পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার ঘোষণা দেন, তেমনি সিরাজগঞ্জে গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। উন্নয়ন সবকিছুর দেখভাল করা। যে বেসিক শিল্প পার্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ, সেই 410 একর প্রকল্পে নেই পর্যাপ্ত অবকাঠামো, প্লটগুলোতে মাটিও ভরাট হয়নি। স্থানীয়রা ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলছেন। তারেক রহমান বললেন, গেল 17 বছর কেবল উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি হয়েছে। বিপরীতে তুলে ধরলেন যমুনা সেতুর মতো উদাহরণ, যে সেতু খালেদা জিয়ার হাত ধরে এই উত্তরবঙ্গের জীবনযাপন কিংবা জনপদে জীবনযাত্রায় পরিবর্তন ঘটিয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চল সহ গোটা দেশে ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশ জয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। বলেন, কেবল বিএনপি সরকার গঠন করলে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে এবং উপকৃত হবে সাধারণ মানুষ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। বগুড়া সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল, প্রতিটি জনসভা তো বটেই, তারেক রহমানের গাড়িবহর দেখতেও সড়কের পাশে ছিল নেতাকর্মীদের ঢল। দলের প্রধানও কর্মীদের নিরাশ করেননি, হাত নেড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেন পুরো সময় জুড়েই। দলের কাণ্ডারিকে এক নজর দেখতে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ভিড়। ছেলে বুড়ো নারী পুরুষ সবার অপেক্ষা কখন দেখা মিলবে গাড়িবহরের। ততক্ষণে শাহজাহানপুরের সড়কের দুপাশে লোকে লোকারণ্য। কথা ছিল পথসভার, কিন্তু বাস থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন তারেক রহমান। গাবতলী এবং শাহজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাআল্লাহ সেগুলো আমি মিল্টনের মাধ্যমে করব। এরপর বিএনপি চেয়ারম্যানের গাড়িবহর পৌঁছায় বগুড়ার শেরপুরে। দলীয় পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে সেখানে ঢল ছিল উচ্ছ্বসিত কর্মীদের। জনতার ঢল অতিক্রম করে সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে পৌঁছান তারেক রহমান। ততক্ষণে সেখানে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে। এরই মধ্যে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করে। তখনও টাঙ্গাইল ঘাড়িয়ান্দা বাইপাস এলাকায় মানুষের অধীর অপেক্ষা। দলের প্রধানকে এক নজর দেখতে উন্মুখ স্থানীয় কর্মীরা। অনেক দীর্ঘ বছর পর মনে হচ্ছে আমরা নতুন করে প্রাণ দিলাম। 17 বছর আগে কাজকে প্রকাশ পাইল। ধানের শীষের প্রচারণা করছেন, সেখানে এই সমুদ্রের মতো জনবহন, এই জনবহন দেখে মানুষ হতভম্ব হয়েছে। বিকেল 5টার দিকে টাঙ্গাইলের জনসভায় অংশ নিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তারেক রহমান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে কেরানীগঞ্জে জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13 ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন লুৎফর রহমান। কুমিল্লার 14 গ্রামে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জনসভা। সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে।
এমপি কোনো দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাদের গায়ে হাত দিবেন, আর আমরা বসে বসে গালে হাত দিয়ে ফতমে খাজে গান করবো, এটা চিন্তা করবেন না। ঢাকায় ফেরার পথে জামায়াতের আমির যোগ দেন কেরানীগঞ্জের জনসভায়। এ সময় যারা অন্যকে গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। বলেন, একটি দল জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে হাঁ ভোটের পক্ষ নিয়েছে। আরো জুড়ে 12 তারিখ কুমিল্লার 14 গ্রাম থেকে দাউদকান্দি হয়ে ঢাকায় সব জায়গায় পরিবর্তনের বার্তা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই পরিবর্তনের যাত্রায় অংশী হতে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সবাইকেই দাড়িপাল্লা ও হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। দিনের শেষে জামায়াতের আমির যোগ দেন ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায়। বলেন, বছরের পর বছর যাদের ছায়াও দেখা যায়নি তারাই আজ গুপ্ত ও সুপ্তের আওয়াজ তুলছে। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। এ সময় শফিকুর রহমান বলেন, অনেকেই দেশ ছাড়লেও জামায়াত ইসলামীর কেউ কখনো দেশ ছেড়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভোটের মাঠে নিজেকে এগিয়ে রাখতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দিনভর ঢাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির প্রার্থীরা। নিজ নিজ আসনে গ্যাস, জলাবদ্ধতা, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান ও প্রতিশোধের রাজনীতি থেকেও বেরিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এদিকে তারেক রহমানের পক্ষে সরাসরি প্রচারে নেমেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী। এই প্রথম ভোটের মাঠে দেখা গেল শর্মিলা রহমানকে। শনিবার ঢাকা 17 আসনের ভোটারদের কাছে গিয়ে চেয়েছেন দোয়া। ভাইয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই ভাইয়াকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। রাজধানীর পল্টনে বায়রা ও হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। ভোটের ফল ঘোষণায় চক্রান্তের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 12 ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। এদিকে বিকেলে ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের জনসভা। মান্ডার এই জনসভায় অংশ নেন শত শত নেতাকর্মী। আসন্ন নির্বাচন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন এই ধানের শীষের প্রার্থী। আমার দলের কোন নেতাকর্মী এই অপকর্মের সাথে যারা যুক্ত হবে তাদেরকে আমরা দল করতে দিব না। শুধু দল করতে দিব না, তাদেরকে আমরা আইনের কাছে হস্তান্তর করব। ঢাকা 6-এ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রচারণা চালিয়েছেন। ফুটপাত সহ ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার তার। প্রচারণা চালিয়েছেন ঢাকা 10 আসনের বিএনপির প্রার্থীও। আপনার বাংলাদেশ আগামীতে আপনার মতো করে চলবে কিনা, জন আকাঙ্ক্ষা ধারণ করে চলবে কিনা,
জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে কিনা সেই নির্বাচন, যার ফলে সেটা একমাত্র প্রতিষ্ঠিত হবে জয়যুক্ত করে। আমাদের রাস্তা এবং ফুটপাত সেখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকলে সেগুলো কে দখলমুক্ত করা। তো আমরা আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব। এর আগে মিরপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। আর প্রচারণায় নেমে ঢাকা 18 আসনের জাহাঙ্গীর হোসেন ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আশ্বাস দেন। যারা সমাজে ভালো মানুষ তারা যে মতাবলম্বী হোক, তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে। বিপক্ষ দল যারা রয়েছে তারা ইসলামকে ব্যবহার করছে, ধর্মকে বিক্রি করছে, তারা ভোট জালিয়াতি করার জন্য ঘরে ঘরে থেকে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে। প্রচারণার বাকি আছে 10 দিন। এর মধ্যেই ভোটারদের মন জোগাতে জোর কদমে চলবে সব প্রার্থীর জনসংযোগ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যে মনোনীত আর স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন নানা পরিকল্পনা। নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ কারো কারো, শঙ্কা কেন্দ্র দখলেরও। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোটারদের কেন্দ্র বিমুখ করার ষড়যন্ত্রে লিপ্ত একটি দল। সকাল থেকেই নিজ নিজ আসনে প্রচারে ব্যস্ত 11 দলীয় ঐক্য মনোনীত এনসিপি নেতা আর স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা 18 আসনে গণসংযোগ করেন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তার অভিযোগ, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেয়া হচ্ছে। শঙ্কা, তুরাগ ও ডুমনির কিছু কিছু কেন্দ্র দখলও করা হতে পারে। নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়। একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন, বিশেষ করে ডুমনি বাজার, তুরাগ সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। আমরা একটা নতুন সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে এই ধরনের হেনস্থা করা, বিশেষ করে আমাদের মায়েদেরকে, নারীদেরকে, তাদেরকে হেনস্থা করাটা কোনোভাবেই আসলে উচিত নয়। এদিন ঢাকা 8 আসনে প্রচারে নামেন এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, ফজরের নামাজ পড়ে চাঁদাবাজি করতে শুরু করে একটি দল। নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি শোনা যায় তার কণ্ঠে। নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব। ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব সকাল থেকেই ছিলেন সরব। অভিযোগ করেন, একটি দল তার ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও তার। আমার প্রতিপক্ষ দুই একটি রাজনৈতিক দল যারা ভাবছেন তারা এমপি হয়ে যাচ্ছেন বা ক্ষমতায় চলে আসছেন, তারা ভীত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি সাধারণ ভোটারদেরকে তারা ভয়ভীতি দেখাচ্ছে যেন ভোট কেন্দ্রে তারা না যান। স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা কলস প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন মোহাম্মদপুরের শ্যামলী থেকে। এলাকার মানুষকে সঙ্গে নিয়েই নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ঢাকা 13 গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, তার দল শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। ফ্যাসিবাদের ঠাঁই এই দেশে আর হবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ, ভোটারদের কেন্দ্র বিমুখ করার চেষ্টায় তৎপর একটি দল। একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছেন, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবারের নির্বাচনে ভোটের মাধ্যমেই প্রার্থীদের বিজয়ী হতে হবে, বিকল্প কোনো উপায় নেই, একথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ভোলা জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানে তিনি বলেন, কেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। বয়স, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নেই জেতার।
প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা। দাঁড়িপাল্লা, শাপলাকলি ছাড়াও বিভিন্ন মার্কায় ভোট চাইছেন তারা। জনসভা, গণসংযোগে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। চাঁদপুর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এই 3 দলকেই না বলার আহ্বান জানান তিনি। আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। আমরা এই পরিবর্তন আনবো 11 দল। বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিএনপির সমালোচনা করে বলেন, গণ অভ্যুত্থানের মাত্র 17 মাসে আওয়ামী লীগের 17 বছরের নির্যাতন ভুলে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল। কুমিল্লার দেবিদ্বারে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকল ভালো দিক, সকল মুগ্ধতা শুধুমাত্র একজনের জন্য। দোষের খাতা থেকে বিএনপি বাদ গেছে, এখনো জামাত আছে। তো যাই হোক, এই মিডিয়ার এই যে আচরণ, এগুলো আমরা মনে রাখবো। শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। প্রচারণার 10ম দিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রংপুর 4 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। ইশতেহারে বলেন যে তিস্তা নদীর কারণে এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে, সেই নদী কেন্দ্রিক সম্ভাবনা তৈরি করা হবে। তিস্তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। ফেনী 2 আসনে নির্বাচনী প্রচারণার জন্য ক্যারাভ্যান উদ্বোধন করেন জামায়াত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। একটি দল নির্বাচনকে বানচাল করার জন্য নারীদের উপর নির্যাতন করছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা নানা ধরনের অনুষঙ্গ দেখতে পাচ্ছি। গণতান্ত্রিক যাত্রাপথকে বিঘ্নিত করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। রাজশাহী 6, বাঘা 4 ঘাট আসনে পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চেয়েছেন জামায়াত প্রার্থী নাজমুল হক। এছাড়া নাটোর 1, লালপুর, বাগাতিপাড়া আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। 10ম দিনের নির্বাচনী প্রচারে ঠাকুরগাঁও 1 আসনের দেবীগঞ্জ ও বক্সেরহাট এলাকায় পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1971 সালে একটি দল ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা গণহত্যায় সহযোগিতা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। আমাদের বহু মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশ সম্মান গেছে, ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। কক্সবাজার 1 আসনের চকরিয়া পৌরসভার ভরামহুরী কালী মন্দির সংলগ্ন মাঠে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। অভিযোগ করেন, কিছু কিছু দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে কিছু কিছু রাজনৈতিক দল জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা সকল ধর্মাবলম্বী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ এখন অনেক সচেতন। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ খুব সচেতন, কোনটা এআই, কোনটা প্রপাগান্ডা, কোনটা সত্য, বাংলাদেশের মানুষ ভালো করে বুঝে। কুমিল্লা 10 আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মুবাশশির আলম ভুইয়া। অভিযোগে বলেন, একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করবে। আমাদের ভোট আছে, ভোটের কোনো অভাব নাই, যেটুকু সময় এটুকু সমস্যা নেই।
নেতাকর্মীদের নিয়ে নাটোরের নলডাঙ্গার কালীগঞ্জে গণসংযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় দেশের মানুষ। আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় ভোটারদের মন জয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। বরগুনা 2 আসনের বেতাগীতে দিনভর প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। যুবক বেকার যারা আছে সেই বেকারদের ইন্টারনেট ফ্রি করে দেবো, ফ্রিল্যান্সিং করাবো, আউটসোর্সিং করিয়ে ঘরে বসে যারা অন্তত লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে সে ব্যবস্থা করা। এছাড়া ঢাকা 19 আসনে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার কর্মী সমর্থকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লার 14 গ্রামের হাটবাইয়ের গ্রামে জামায়াত বিএনপির সংঘর্ষে নারী সহ অন্তত 7 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইয়ের গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাটবাইয়ের গ্রাম এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে উঠান বৈঠক চলছিল। সেখান দিয়ে সমাবেশ শেষে ফেরার সময় জামায়াত নেতাকর্মীরা উস্কানিমূলক বক্তব্য দেয় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 4 কৃষক সহ 5 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, 2টি ভ্যানে হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন 4 কৃষক। পাটকাঠি এলাকায় পৌঁছলে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটিকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক ভ্যান চালক সহ নিহত হন 4 কৃষক। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবারগুলোকে ক্ষতিপূরণ সহ সহায়তার আশ্বাস দেন ইউএনও। ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকার গঠন করলে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং জনবহুল এলাকায় ফ্রি ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। সকালে রাজধানীতে এক সেমিনারে এই পরিকল্পনার কথা জানান বিএনপি নেতারা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি আইসিটি খাতের উন্নয়নে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করবে তা তুলে ধরতে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম। মেধাভিত্তিক রাজনীতি সেমিনারে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক নিরাপত্তা এবং ভূমি ব্যবস্থাপনায় আইসিটি সেবা বিস্তৃত করার পরিকল্পনা আছে বিএনপির। সেবা সাশ্রয়ী করার পাশাপাশি পর্যায়ক্রমে অঞ্চলভেদে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে। ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে লেনদেন সহজ করতে ইতিমধ্যে পেপালকে বাংলাদেশে আনার বিষয়েও কথা হচ্ছে বলে জানান তিনি। যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা, যার মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে 10 লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলার কথা জানান দলটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান। জানান, 2036 সালের মধ্যে জিডিপিতে আইসিটি খাতের অবদান যাতে 10% বেশি হয় সেই পরিকল্পনা করা হচ্ছে। এটার স্ট্র্যাটেজি টাস্ক ফোর্সটা আমাদের তৈরি করে ফেলতে হবে এবং অ্যাটলিস্ট 2টা টিয়ার 3 এবং অন্ততপক্ষে একটা টিয়ার 4 ডাটা সেন্টারের কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রথম বছরের মধ্যে শুরু করে দিতে হবে। এইভাবে ইকোসিস্টেম দাঁড় করে যদি আমরা সবগুলো সেক্টরে এই সফটওয়্যার শিল্পটাকে বলে বিপিও, তাহলে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। বিগত 15 বছরে আইসিটি খাতে চরম দুর্নীতি হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বস্তিকর নাগরিক সেবা এবং অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতকে কাজে লাগাবে বিএনপি। এই যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নের হাত থেকে আইসিটিকে যদি আমরা রক্ষা না করি, এই প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে থাকব। দক্ষ মানব সম্পদ এবং রেমিটেন্স খাতের উন্নয়নে আইসিটি খাত নিয়ে মেগা প্ল্যান তৈরির পরামর্শ দেন বক্তারা। ছোট ছোট ট্রেনিং সেন্টার করে সেখানে আমরা স্কিল ডেভেলপ করে এদেরকে যদি আমরা বিদেশে পাঠাতে পারি,
তাইলে পরে দেখবেন যে আমাদের রেমিটেন্সেও কিন্তু আরো অ্যাড হবে, ভ্যালু অ্যাড হবে, ইকোনমিক গ্রোথ বাড়বে। সেমিনারে জানানো হয় প্রযুক্তি নির্ভর ব্যবসার পরিধি বাড়াতে উদ্যোক্তাদের পাশে থাকবে বিএনপি। তো নেক্সট 5 ইয়ার্সে আমরা যদি 10। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভবিষ্যতে বাণিজ্য মেলার পরিধি বাড়াতে আরও 6 একর জমির জন্য আবেদন করা হবে। অবকাঠামো উন্নয়ন আর পণ্যের বৈচিত্র্য বাড়াতেও জোর দিতে হবে। 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইপিবি জানিয়েছে গতবারের চেয়ে এবার মেলায় বিক্রি বেড়েছে 3.5%। রপ্তানির পরিমাণও কম নয়। বাণিজ্য মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ, উদ্ভাবন আর ব্যবসায়িক উন্নয়নের প্রতিফলনও। তাই মেলার 30তম আয়োজন দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটি মাইলফলকও। বাণিজ্য মেলা 3 দিন পর শুরু হলেও পর্দা নামল নির্ধারিত সময়েই। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারের আয়োজন নিয়ে ক্রেতা বিক্রেতাদের মতামত কি? লাস্ট টাইম আমি আসছি, দেখছি জিনিস আর রিজনেবল, সেম প্রোডাক্ট এবার প্রাইস বেশি। পার্কিং যেটা শুনেছিলাম যে প্রবলেম হবে, বাট এসে দেখলাম ইজিলি পার্কিং করা গিয়েছে। ন্যাশনাল বায়ার খুব বেশি আসে না। এখানে আমি গত বছরও 10টা বায়ার পেয়েছি, 10টা থেকে 12টা। এবার আমি মাত্র 4টা বায়ার পেয়েছি। অথচ সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দাবি গতবারের চেয়ে বিক্রি বেড়েছে 3.42%। স্থানীয়ভাবে লেনদেন হয়েছে 393 কোটি টাকা। এছাড়াও সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণও 224 কোটির বেশি। শিল্প ও বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টারের নেতৃত্বে 49 সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করেন। এই মেলাটা ট্রেড ফেয়ার হয়ে গেছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপস্থিতি আরও উজ্জ্বল করতে হবে। তো সেটা করতে গেলে এখানে একটু জোনিং করাটা দরকার। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সামনে মেলার পরিধি বাড়াতে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে অন্তত 6 একর জমির আবেদন করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাড়ানো উচিত অবকাঠামো সক্ষমতাও। এছাড়া বৈচিত্র্য বাড়াতে শুধু প্রদর্শনীর জন্য হলেও আরও কিছু খাতকে আমন্ত্রণ জানানোর তাগিদ দেন তিনি। পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না, কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। এবার বিভিন্ন খাতে 40টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দফায় দফায় সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান। প্রদেশটির অন্তত 12টি স্থানে একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা, যাতে প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 10 সদস্যের। কর্তৃপক্ষ জানায়, ফিতনা আল হিন্দুস্তান নামের একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায়। বোমা হামলার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। কোয়েটা, পাসনি, মাস্টাং এবং নস্কি জেলায় চালানো হয় এই হামলা। এই ঘটনার পরপরই পাল্টা সামরিক অভিযান চালানো হয়। কর্তৃপক্ষের দাবি, ওই অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের কমপক্ষে 67 সদস্য নিহত হয়েছে। টি-20 বিশ্বকাপ দলের ও জাতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের ম্যাচ ও প্রাইজ মানি হিসেবে 2.50 কোটি টাকা বরাদ্দ রেখেছে বিসিবি। 4 দিনের এই টুর্নামেন্টে অংশ নেবে 3টি দল, যার মধ্যে থাকছে ধূমকেতু, দুর্বার ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কান্ডারি হবেন দুর্বার একাদশের, আর যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবেন দুরন্ত একাদশের ক্রিকেটাররা। আগামী 5 ফেব্রুয়ারি পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ফাইনাল অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। দর্শকরা সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকায় দেখতে পারবেন ম্যাচগুলো। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।